তুমি আরে আউ আউ এ তো পলকের গলা। র্যাম্বো কি হয়েছে? কে করেছে? জোকার। আমি এক্ষুনি একটা জোকারকে এখান থেকে পালাতে দেখেছি। কি? হ্যাঁ হ্যাঁ একটা জোকার ছিল তো। চন্দু চন্দু স্যার এ পালানোর চেষ্টা করছিল। আমি কাউকে মারিনি স্যার। তাহলে তুই পালাচ্ছিলিস কেন? আমি পালাচ্ছিলাম না স্যার, আমি তো ছোট ছোট বাচ্চাদের সাথে খেলছিলাম স্যার। আমি সত্যি বলছি স্যার। বডি আর চাকুর অ্যাঙ্গেল দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনাকে কোনো বেঁটে খাটো মানুষ মেরেছে। কত ছোট মানুষ? এই ধরুন 4 ফিট মানুষ। তুই ছুরি নিয়ে পার্টিতে এসেছিলিস কেন? স্যার আমি তো বাচ্চাদের ফলের খেলা দেখানোর জন্য চাকু এনেছিলাম। পানি খেলা দেখানোর জন্য? হ্যাঁ স্যার। ছুরি? তাও স্যার। বাচ্চাদেরকে? হ্যাঁ স্যার। একে নিয়ে চলো। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। আমি একদমই বুঝতে পারছি না যে আমি আপনার কথা কিভাবে বিশ্বাস করি। আপনি একজন মা, আর সব মাই এটা মনে করেন যে তাদের ছেলে নির্দোষ। আর অন্যদিকে এই খবরের কাগজটা রয়েছে, এই দেখুন, সমস্ত খবরের কাগজগুলো কিন্তু এটাই বলছে যে আপনার ছেলে চন্দু এই হত্যাটা করেছে। এখন কার কথা বিশ্বাস করব? আমি চন্দুকে খুব কষ্ট করে অভাবের মধ্যে দিয়ে বড় করেছি। খিদে আর অভাব মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, কিন্তু আমার চন্দু এরকম নয়। একবার আমি আর চন্দু দুদিন ধরে কিচ্ছু খাইনি, আর তখনই আমাদের বাড়ির সামনে একজন পাউরুটিওয়ালা তার সাইকেল ছেড়ে কোথাও চলে গিয়েছিল। দুদিনের অভুক্ত চন্দু সেদিনও চুরি করেনি বাবু। আমার চন্দু তো একটা মশাকে মারার আগেও 1000 বার চিন্তা করে। ঠিক আছে অপর্ণা দেবী, আমি দেখা করছি চন্দুর সঙ্গে গিয়ে। আমি লড়বো এই কেসটা। কিন্তু স্যার এই নিউজ পেপার আর মিডিয়া যা বলছে সেগুলো। বরুণ, যখন ময়দানে সমস্ত কথা তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন সেখানে জেতার চেষ্টা করো, সেটাকেই আসল সম্মানের জয় বলা হয়ে থাকে। ইওর অনার, এটা তো পরিষ্কার যে মিস্টার সাক্সেনা আর র্যাম্বোর খুন মিস্টার চান্দুই করেছে। ইনফ্যাক্ট র্যাম্বো মারা যাওয়ার আগে এটা বলেও ছিল যে তাকে আর মিস্টার সাক্সেনাকে একটা জোকার মেরেছে। জোকার মেরেছে? জোকার? ফরেনসিক ইনভেস্টিগেশন থেকেও এটা জানা গেছে ইওর অনার যে ছুরি যে মেরেছে তার হাইট মাত্র 4 ফিটের মতো। আপনার হাইটও 4 ফিট হবে, রাইট? হ্যাঁ রাইট। ইওর অনার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ছুরিটা আনুমানিক 5 থেকে 6 ফিট দূর থেকে ছোড়া হয়েছিল। এখন এত দূর থেকে ছুরি ছুঁড়ে সেটাকে ডাইরেক্টলি হার্টে লাগানো, এর জন্য তো রীতিমতো দক্ষতা প্রয়োজন, আর এই কাজে মিস্টার চন্দু বেশ নিপুণ। এ তো ইনফ্যাক্ট শূন্যে ছড়া ফলকেও ছুরি দিয়ে 2 টুকরো করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, ডেড বডির পাশ থেকে এই ছুরিটা পাওয়া গেছে, which is belongs to Mr. চন্দু, রাইট? হ্যাঁ জজ সাহেব, এই ছুরিটা আমার ঠিকই জজ সাহেব, কিন্তু জজ সাহেব আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি।
আর এমনিতেও কাউকে মারার জন্য আমি নিজের ছুরি কেন ব্যবহার করব? আমি কেন এমন করব? কেননা তুমি জোকার। হ্যাঁ, আমি জোকার, কিন্তু আমি বেঈমান নই। ইওর অনার, আমাদের কাছে একজন আই উইটনেসও আছে, কিন্তু যেহেতু সে নাবালিকা তাই ইন্সপেক্টর দাবেকে, যিনি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার, ওনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাই। অনুমতি দিলাম। ইন্সপেক্টর দাবে, আপনাকে পলক মানে আমাদের আই উইটনেস কি বলেছে? যখন আমি পলকের সঙ্গে দেখা করতে ওর বাড়ি যাই তখনও আমাকে বলল যে আমি এক্ষুনি একটা জোকারকে এখান থেকে পালাতে দেখেছি। ইওর অনার, পলক চন্দুকে সুযোগ বুঝে সেখান থেকে পালাতে দেখেছিল। সমস্ত সাক্ষী আর প্রমাণ মিস্টার চন্দুর বিরুদ্ধে। আমি কোর্টের কাছে আবেদন করছি যে যত শীঘ্র সম্ভব চন্দুকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। ধৈর্য মিসেস দীক্ষিত, ধৈর্য। আজ সিদ্ধান্ত শোনার দেখছি খুব তাড়াহুড়ো আপনার। যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আমি ইন্সপেক্টরকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। থ্যাংক ইউ। দবে বাবু, পলক এখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী, তো তাহলে উনি কি চন্দুকে হত্যা করার সময় দেখেছিল, ছুরিটা মারার সময় দেখেছিল? না, ও পেছন থেকে পালাতে দেখেছে চন্দুকে। পিছন দিক দিয়ে চন্দুকে পালিয়ে যেতে দেখেছিল। এই বিষয়টার উপরও একটু মনোযোগ দেওয়া হোক ইওর অনার, যে পলক শুধুমাত্র কোনো ছোট উচ্চতার ব্যক্তিকে জোকারের পোশাক পরে পিছন দিক থেকে পালিয়ে যেতে দেখেছিল। এই কারণে আমার অনুমান যে ও 100% নিশ্চিত হয়ে এটা বলতে পারে না যে সে চন্দুই ছিল। মিস্টার পাঠক, আপনি ভুলে যাচ্ছেন সেদিন পার্টিতে দুটো জোকার ছিল, এক চন্দু আর একজন র্যাম্বো। আর পলক ছোট সাইজের জোকারটাকেই পালিয়ে যেতে দেখেছিল। ইট ইজ সো অবভিয়াস। আর সেটা তো আপনার মক্কেলই হতে পারে না? আমি কতবার বলবো জজ সাহেব যে আমি কাউকে মারিনি। তাহলে আপনি সেখান থেকে পালাচ্ছিলেন কেন? আমি পালাচ্ছিলাম না, আমি তো ওই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছিলাম, আর এই কাজের জন্যই আমি সেখানে গেছিলাম। ইওর অনার, এই জায়গায় এসে আমি এটা বলতে চাইবো যে অভিযোগ পক্ষ কিন্তু এখনো পর্যন্ত মোটিভ অফ মার্ডারটাকে এস্টাবলিশ করেনি। চন্দুর কাছে র্যাম্বোকে মারার কোনো রকম উদ্দেশ্য ছিল না। মিস্টার পাঠক, আপনি আপনার হোমওয়ার্ক করেননি? ওই আপনার ভাষায় বলেন না, গৃহকার্য। ইওর অনার, র্যাম্বোকে মারার জন্য চন্দুর কাছে কোনো মোটিভ ছিল না, কিন্তু মিস্টার সাক্সেনাকে মারার মোটিভ কেবলমাত্র চন্দুর কাছেই ছিল। কারণ প্রকাশ সাক্সেনার বাবা মিস্টার পৃথ্বীরাজ সাক্সেনার অবৈধ সন্তান হলো চন্দু। ইওর অনার, মিস্টার পৃথ্বীরাজ আর অপর্ণা দেবী দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছিল। দুজনের বিয়েও ঠিক হয়ে যায়, কিন্তু তার আগেই অপর্ণা দেবী মা হয়ে যান। আমি এই বাচ্চাটাকে মানতে পারবো না। লোকে কি বলবে? এত বড় বিজনেসম্যানের ছেলে একটা বামুন। একজন বামুনকে আমি নিজের ছেলে বলে মানতে পারবো না। আজ থেকে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। ইওর অনার, আমি চন্দুর মা অপর্ণা দেবীকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। অপর্ণা দেবী, আমি এক্ষুনি যা বললাম তা কি সত্যি? চন্দু পৃথ্বীরাজেরই ছেলে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, নিজের বাবার কাছ থেকে পরিত্যক্ত হওয়ার পর চন্দু ছোটবেলা থেকেই তার বাবার উপর ভীষণ বিদ্বেষ ছিল। আর এই ব্যাপারটা প্রমাণ করার জন্য আমি চন্দুর ছোটবেলার বন্ধু মিস্টার রাজেনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। চন্দুর এটা মনে হতো যে ওর বাবার জন্যই ওর আর ওর মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। চন্দু এটা সবসময় বলতো যে যদি ওর বাবাকে ও কোথাও খুঁজে পায় তাহলে তাকে প্রাণেই মেরে ফেলবে। চন্দু তার বাবাকে ভীষণ ঘৃণা করত, আর ওর এটাও মনে হতো যে বড় ছেলে হওয়ার জন্য তার বাবার অর্ধেক সম্পত্তি তো তারও পাওয়া উচিত। প্রকাশ, তুমি ভুলে যেও না যে আমি তোমার বড় ভাই। আরে তোকে তো বাবাও ছেড়ে চলে গেছে, তাহলে আমিই বা আপন করবো কেন? এই সম্পত্তি শুধু আমার। তুই এর স্বপ্ন দেখাও ছেড়ে দে।
তাহলে হতে পারে যে প্রকাশ যখন একথা অস্বীকার করলো তখন ও ভাবলো যে আমি যদি প্রপার্টি ভোগ করতে না পারি তাহলে প্রকাশকেও ভোগ করতে দেব না। আর সেই উদ্দেশ্যে ও জোকার সেজে প্রকাশের বাড়ি গেল আর চন্দুর প্ল্যান ছিল এটাই যে সে মিস্টার সাক্সেনাকে মারার পর অপরাধের সব দায় র্যাম্বোর উপর চাপিয়ে দেবে, কিন্তু র্যাম্বো হঠাৎ সেখানে চলে আসে আর এর সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়। আর র্যাম্বোর মুখ বন্ধ করার জন্য এ শেষ পর্যন্ত র্যাম্বোকেও প্রাণে মেরে ফেলল। মিস্টার পাঠক, এবার চন্দুর মোটিভটা পাওয়া গেল কিনা? মিস্টার পাঠক, আপনার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ, কোনো সাক্ষী আছে? এই মুহূর্তে নেই, ইওর অনার। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রাখা হলো। এনো মিস্টার পাঠক, আমি জানি যে এবার আমি আপনাকে হারাবই, কিন্তু আমি না এতে একটু খুশি হচ্ছি না। ইউনো হোয়াই? কেননা আপনি কেসটাই ভুল বেছেছেন। আপনি তো বলেছিলেন কিচ্ছু হবে না, কিন্তু এখানে তো খুব ঝামেলা হবে মনে হচ্ছে। আমার শুধু আমার টাকা চাই, ব্যাস ব্যাস। কোথায় দেখা করব? ঠিক আছে, আমি আসছি। আপনি আমার কথাটা তো শুনুন। দেখুন অপর্ণা দেবী, এখন বলার বা শোনার আর কিছু বাকি নেই। আমি কখনোই মিথ্যার সঙ্গ দিই না, আর তাদেরও সঙ্গ দিই না যারা মিথ্যা বলে। আমি আপনার ছেলের কেসটা লড়তে পারছি না, ব্যাস। স্যার, স্যার একবার আমার কথাটা শুনে নিন। চন্দু এটা একেবারেই জানতো না যে ও পৃথ্বীরাজ সাক্সেনার ছেলে। এটা আপনি, তার মানে? আমি চন্দুকে কোনো দিন বলিনি যে ওর বাবা কে। আমার কাছে তো পৃথ্বীরাজ সাক্সেনা সেই দিনই মরে গেছিল যেদিন সে আমার সন্তানকে অস্বীকার করেছিল। এটা আমাদের বলো চন্দু, যে তুমি ওখানে সাক্সেনার কাছে কেন গিয়েছিলে? ওই র্যাম্বো আমাকে পাঠিয়েছিল কেডি স্যার। ও বলেছিল সাক্সেনার মেয়ের জন্মদিন, আমাকে ওখানে পারফর্ম করতে হবে। আমি যদি জানতাম যে সাক্সেনা আমার সৎ ভাই, তাহলে আমি কখনোই যেতাম না। ওর মুখটাও আমি কোনোদিন দেখতাম না। চন্দু, কয়েনের কিন্তু আরো একটা দিক থাকে। এই সম্ভাবনাটাও থাকছে যে তুমি আগে থেকেই জেনে গিয়েছিলে যে তুমি পৃথ্বীরাজ সাক্সেনার ছেলে। তোমার মনে প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা ভাবনা শুরু হয়, আর এই চিন্তা ভাবনাটার জন্যই তুমি হত্যা করেছো প্রকাশ সাক্সেনাকে। ঠিক আছে কেডি স্যার, আপনিও যদি আমাকে ছেড়ে যেতে চান তো যেতে পারেন। যখন জন্মেছিলাম তখন আমার বাবাও আমাকে মেনে নিতে চাননি। যখন একটু বড় হলাম তখন সমাজ আমাকে মেনে নিতে চাইলো না। লোকে আমার সাথে কথা বলতেও লজ্জা পায় কেডি স্যার। কেউ কোনোদিন আমাকে কোনো রকম সাহায্য করেনি, কোনো রকম। দেখো চন্দু, তুমি যদি নির্দোষ হও তোমার কিচ্ছু হবে না, কিন্তু যদি তুমি অপরাধী হও আমি স্বয়ং তোমাকে শাস্তি দেওয়াবো। ঠিক আছে কেডি স্যার, আপনি এটা জানতে চাইছেন তো আমি কি করে জোগাড় হলাম? আমি ছোট থেকেই ডাক্তার হতে চেয়েছিলাম, সেই জন্য আমি সব সময় বায়োলজির বই পড়তাম। একবার ম্যাথ ক্লাসে আমাকে বায়োলজি পড়তে দেখে ম্যাথ টিচার আমাকে ধরে ফেলে, আমাকে ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। জানেন প্রিন্সিপাল আমাকে কি বলেছিল? জোকারগিরি করো না, যদি এসবই করতে হয় তাহলে গিয়ে সার্কাসে ভর্তি হও, আর তাছাড়া তুমি তো জোকারের মতোই দেখতে। তখন আমি ভাবলাম প্রিন্সিপাল তো ঠিকই বলেছে, আর তখন থেকেই আমি জোকার হয়ে গেলাম কেডি স্যার। মনে হচ্ছে ওর মাথাটা পুরো গেছে। পার্টিতে ও অন্য কিছু বলছিল আর এখানে অন্য কিছুই বলে যাচ্ছে। ওই জলসায় চন্দু ছাড়াও অন্য কারোর হাইট, উচ্চতা 4 ফুটের কাছাকাছি ছিল। শ্রবণ, কি বলছো তুমি বস? এ তো আমি একদম ভাবিনি। দেখ, এবার খোঁজ নে যে এ কে, যার উচ্চতা এখানে দেখছি 4 ফিট। এর পুরো জন্মকুণ্ডলী আমার চাই। ঠিক আছে বস।
ইয়নার এই কেসটা যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। খুবই পেঁচানো আর জটিল কেস এটা। ঘোরাচ্ছেন তো আপনি মিস্টার পাঠক। আপনি কেন শুধু শুধু কমপ্লিকেশন বাড়াচ্ছেন? দেখুন মিস দীক্ষিত, আমি সমস্যায় নয় সমাধানে বিশ্বাস করি। এই সমস্যার সমাধানটা বার করার জন্য ইয়নার আমি রোহন সাক্সেনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। এই রোহনটাকে? মনে হচ্ছে আপনি আজকে আপনার গৃহকর্মটা করে আসেননি। ইয়নার রোহন সাক্সেনা প্রকাশ সাক্সেনার খুড়তুতো ভাই। রোহনবাবু কেমন আছেন আপনি? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে কষ্ট করে আদালতে আসতে হলো। এটা বলুন যে আপনি আর আপনার ভাই প্রকাশ সাক্সেনা আপনারা একসঙ্গে কাজ করেন, যৌথ ব্যবসা আপনাদের, এটা বাড়ি তৈরি করেন আপনারা, বিল্ডার্স আপনারা। হ্যাঁ, এটা আমাদের পারিবারিক ব্যবসা, কিন্তু প্রকাশ আর আমি কাজ আলাদা আলাদা করি। আলাদা আলাদাভাবে কাজ করেন তো আপনার নিজের ব্যবসাটা এখন কেমন চলছে? খুব ভালো। অদ্ভুত বিষয় এটা, কেননা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখে তো এরকমটা একদমই মনে হচ্ছে না। ইয়নার রোহন বাবুর এই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দেখে আমাদের মনে হচ্ছে যে গত 5 বছর ধরে ইনি একটা বড়সড় ঋণে কিন্তু ডুবে রয়েছে। ইয়নার শুধুমাত্র এতটুকুই নয়, শহরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় ওনাদের শরিকি জমি রয়েছে, আর ওই জমিটাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে গত 5 বছর ধরে বিবাদ চলছিল। প্রকাশ সাক্সেনা ওখানে ওনার দাদুর ইচ্ছা অনুযায়ী একটা মন্দির বানাতে চাইছিলেন, আর রোহন ওখানে একটা মল বানাতে চাইছিলেন, আর যে কারণে ও ধার মুক্ত হতে পারে, ঋণ মুক্ত হতে পারে। কি ঠিক বলছি আমি? হ্যাঁ, তো এতে খারাপটা কি আছে? এই সমস্ত কথার আমাদের কেসের সাথে কি সম্পর্ক? আমি বুঝিয়ে বলছি আপনাকে ইয়নার, আর সেটা বোঝানোর জন্য ওই যে ছোট জমিটা, সেই জমির যিনি নিরাপত্তারক্ষী রয়েছেন, চৌকিদার রয়েছেন, তাকে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বাহাদুর সাহেব, সাক্সেনা বংশের যেই জমিটা আপনি দেখাশোনা করেন, সেখানে এই রোহনবাবু যাতায়াত করেন মাঝে মধ্যে? হ্যাঁ সব, একে দেখেছি ওখানে মাঝে মধ্যেই আসতে, রোজই প্রকাশ স্যারের সাথে ঝগড়া করতো। দেখো, এই জমিটা কিন্তু মন্দিরের জমি, এখানে শুধুমাত্র মন্দিরই তৈরি হবে আর কিছু না। এই জমি তুমি কিছুতেই পেতে পারো না। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর আমিও তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এই জমিটা আমাকে দিয়ে দাও, নইলে তোমাকেও আমি দাদুর মতো ওপরে পাঠিয়ে দেব। তারপরে তুমি ওপরে বসে দাদুর সঙ্গে নকশা বানিও মন্দিরের। রোহনবাবু, আমার কথায় কিছু খারাপ মনে করবেন না, জিজ্ঞেস করাটা দরকার, আপনার পায়ে কি হয়েছে? আগে একটা অ্যাক্সিডেন্ট আমার দুটো পাই চলে যায়। আচ্ছা, আর কবে হয়েছিল আপনার এই পথ দুর্ঘটনাটা? আনুমানিক 4 বছর আগে। ইয়নার, 4 বছর আগে এই দুর্ঘটনাটা ঘটেছিল, যেই কারণে রোহনবাবুর পা দুটো নষ্ট হয়ে যায়। আর রোহনবাবু এরকমটা মনে করেন যে ওনার ভাই প্রকাশবাবুই এই দুর্ঘটনাটা ঘটিয়েছিলেন জেনে শুনে। আমি কি ঠিক কথা বলছি? আগে হ্যাঁ, রোহন মনে করতো এই অ্যাক্সিডেন্টটাও প্রকাশই করিয়েছিল। হ্যাঁ রোহন, বলো। তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছো, এবার দেখো তোমার জীবন আমি কি করে নষ্ট করে দিই। আর কিভাবে বোঝাবো একে? কি হয়েছে? ওই রোহনের একঘেয়ে প্যানপ্যানানি। কিভাবে বোঝাই ওকে যে আমি ওর অ্যাক্সিডেন্ট করাইনি? জজ সাহেব, প্রকাশে আমার গাড়িতে গন্ডগোল করিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছিল, ও আমায় প্রাণে মারতে চাইছিল। তো উনি তোমাকে মারতে পারলেন না বলে তুমি ওনাকে মেরে দিলে? আমি কাউকে মারিনি। ইওর অনার, আমরা সবাই জানি যে মার্ডার এমন একজন ব্যক্তি করেছে যে ছুরি ছোড়ায় দক্ষ। মিস্টার পাঠক, আপনি শিওর তো যে ইনিও ছুরি ছোড়ায় অতটাই দক্ষ? এখন যতটা মহরতের দরকার ছিল ততটা তো রয়েছে। ইয়নার, আমার বলার উদ্দেশ্যটা হলো এই যে প্রকাশবাবু ওই রোহনকে তার বাড়ি যাওয়ার জন্য নিষেধ করেছিলেন, তা সত্ত্বেও জন্মদিনের অনুষ্ঠানে রোহনবাবু প্রকাশবাবুর বাড়িতে বিনা আমন্ত্রণেই চলে গিয়েছিলেন। এরকমটা কেন করেছিলেন আপনি? কেডি স্যার, আমার টাকার খুব দরকার ছিল,
আমি প্রকাশের কাছে এই কথাটাই বলতে গেছিলাম, আমি ওকে মারতে যাইনি। যদি আপনি আপনার ভাই প্রকাশকে হত্যা করতে না চাইতেন, ওকে মারতে না চাইতেন, তো র্যাম্বোকে ওই হত্যার জন্য সুপারি দেওয়ার কি দরকার ছিল? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, এই মোবাইল ফোনটা আমার সহায়ক র্যাম্বোর বাড়ি থেকে উদ্ধার করেছে ইওর অনার, আর এটা হলো র্যাম্বোর ফোনের তালিকা, যেটা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বেশ কয়েকবার রোহন র্যাম্বোকে ফোন করেছিল, আর র্যাম্বোর ফোনে এই বেশ কিছু বার্তা রয়েছে রোহনকে পাঠানো হয়েছিল, যেগুলো যেখান থেকে এটা স্পষ্ট হয় যে রোহন র্যাম্বোকে প্রকাশবাবুকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল। আপনার কাজ হয়ে গেছে বস। তোরও কাজ হয়ে গেছে র্যাম্বো। ইওনার ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই হত্যাকারীর উচ্চতা 4 ফিট, আর এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে রোহনবাবু যখন চেয়ারে বসে আছেন মাটি থেকে ওনার উচ্চতাও কিন্তু 4 ফুটের কাছাকাছি হবে ইওনার। আচ্ছা মিস্টার পাঠক, আপনার কি মনে হয় যে রোহন বাবু দৌড়ে পালিয়ে যেতে পারেন? না, আই ডোন্ট থিংক সো। আর এমনিতেও পলকও বলেছে যে ও একটা জোকারকে ওখান থেকে পালাতে। ওই জোকার? ইওনার, আমি চাইবো যে ওই জোকারের সম্বন্ধে আমাদের প্রকাশবাবুর ম্যানেজার এখানে কাঠগড়ায় এসে আমাদেরকে জ্ঞান দিন। ম্যানেজার বাবু, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য র্যাম্বো জোকারকে আপনি ডেকেছিলেন না? হ্যাঁ। কার কথা মতো ডেকেছিলেন আপনি র্যাম্বোকে? প্রকাশবাবুর কথা মতো। আপনি বিশেষভাবে র্যাম্বোকে কেন ডেকেছিলেন ওখানে? উত্তর দিতে উনি পাচ্ছেন না ইওর অনার। আমি এটা আপনাকে বলে দিচ্ছি, ইনি র্যাম্বোকে রোহন বাবুর কথা মতো সেখানে ডেকেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই দুটো মার্ডারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। মিথ্যা কথা বলছেন আপনি। আপনার স্বার্থ রয়েছে এখানে, আর আমি এখানে বলে দিচ্ছি যে আপনার কি স্বার্থ এখানে রয়েছে। ইওর অনার, প্রকাশ বাবুর হত্যার 1 সপ্তাহ আগে ম্যানেজার বাবু ওনার কোম্পানিতে একটা বড়সড় ফ্রড কেস করেছিলেন। 22 লক্ষ টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে বার করে নিয়েছিলেন, আর উনি জানতেন যে একদিন না একদিন প্রকাশ বাবু সেটা জানতে পেরেই যাবেন। তো যখন উনি জানতে পারলেন যে রোহন বাবুর কথা মতো যে রোহন বাবু র্যাম্বোকে ফিট করে রেখেছেন প্রকাশ বাবুকে হত্যা করার জন্য, তখন উনিও চাইছিলেন যে প্রকাশ বাবুকে হত্যা করা হোক। তাই উনিও র্যাম্বোকে ওই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ করেন। ঠিক বলছি আমি? হ্যাঁ, আমি কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা অবশ্যই বের করেছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য মোটেই ফ্রড করা ছিল না। তো তাহলে কি এখানে এক প্রকার দানছত্র খোলা হয়েছিল? আমার বোনের বিয়ে ছিল, ছেলের বাড়ির লোকেরা হঠাৎই দামি গাড়ি চেয়ে বসলো আমার কাছে। তখন অত টাকা ছিল না। আমি ভাবলাম যে এখন কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিই, আর পরে যখন আমার কাছে টাকা আসবে তখন আমি আমার কোম্পানির অ্যাকাউন্টে টাকা ফেলে দেব। ফেলেছিলেন আপনি? না, কিন্তু মার্ডারের সঙ্গে আমি একদমই জড়িত নই। আর আমি যদি এটা কোনোভাবে জানতাম যে র্যাম্বো প্রকাশবাবুকে মারার জন্য ওনার বাড়িতে যাচ্ছে, তাহলে আমি ওকে ঢুকতেই দিতাম না। সাক্সেনা বাবুকে মারার প্ল্যান যদি কেউ করে থাকে তাহলে সেটা শুধুমাত্র এই রোহনই করে থাকবে। ওখান থেকে কোন জোকার পালিয়ে গেছে সেই ব্যাপারটা সম্পর্কে শুধু এই রোহনই বলতে পারবে। এটা সত্যি যে আমি র্যাম্বোকে হায়ার করেছিলাম। আচ্ছা, আপনি বলুন তো, বারবার চন্দু এরকম নতুন নতুন গল্প কেন শোনাচ্ছে? চন্দু নিজের ছোটবেলার কোনো স্মৃতিকে লুকোনোর জন্য মাঝে মাঝে এরকম গল্প বানিয়ে সবাইকে শোনাতো। মনে হয় এটাই এখন ওর অভ্যাস হয়ে গেছে। আমি সত্যি বলছি কেডি বাবু, আমার চন্দু কাউকে মারেনি। ওকে আপনি বাঁচান। নিশ্চিন্তে থাকুন আপনি, যতক্ষণ আমি আছি আপনার ছেলের কিচ্ছু হবে না। শ্রবণ, একটু ছেড়ে দিয়ে ওনাকে রিক্সা পর্যন্ত। হ্যাঁ, যাচ্ছি। আপনার কি মনে হয় স্যার? আমার এরকমটা মনে হচ্ছে বরুণ যে চন্দু এই হত্যাটা করেনি। ঠিকই বলেছে, ও একজন জোকার, ও কোনো বুদ্ধ নয়। যদি ওর হত্যা করারই হতো তাহলে ও নিজের ছুরিটা কখনোই ব্যবহার করতো না। খুনি যেই হোক,
সাক্সেনাকে মারতে এসেছিল, র্যাম্বো অকারণে মারা গেল। স্যার কথায় বলে না যে এক ঢিলে দুই পাখি। এত সহজ একটা বিষয় আমার মাথায় আগে কেন এলো না? কোন কথাটা? একটু ওই র্যাম্বোর যে ফোনের তালিকাটা রয়েছে সেটা দে আমাকে, আর সঙ্গে ফোনটাও দে আমাকে। গত কয়েকদিন ধরে র্যাম্বোকে একটা নাম্বার থেকে বারবার ফোন করা হয়েছিল। এই র্যাম্বো মেয়েদের মধ্যে খুব পপুলার। তবে স্যার এই মোবাইলে ওর অনেক ফটোগ্রাফ রয়েছে। প্লে বয় 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 তো নয়, এ তো কোনো বোন। দেখ, যতদূর আমার অনুমান বলছে যে এই ভিডিওতে এরকম কিছু রয়েছে। দেখ একবার। অভিযোগ পক্ষের মহোদয়া যে কথাগুলো বলেছিলেন সেগুলো একেবারেই সত্যি। এই হত্যাগুলো, এই দুটো হত্যাই যা রয়েছে সেটা কোনো জোকারই করেছে, কিন্তু এক্ষেত্রে ওই জোকারটা আবার মক্কেল চন্দু নয়, অন্য কেউ। আর যেরকমটা আমি এর আগেও বলেছিলাম যে এই দুটো হত্যাই একজন নারী, মানে একজন মহিলার কারণে হয়েছে। মিস্টার পাঠক, এটা আবার কোন নতুন নাটক? ইয়নার, বিষয়টা হলো যে শুরু থেকেই এই কেসটাকে আমরা ভুল দৃষ্টিভঙ্গি থেকে দেখছিলাম। এটা বলার উদ্দেশ্য ছিল আমার এই ইয়নার যে আমরা এখনো পর্যন্ত এটা বুঝতে পারছিলাম যে র্যাম্বো ওখানে সাক্সেনাকে হত্যা করতে গিয়েছিল আর সেখানে স্বয়ং ও হত্যা করে ফেলে, কিন্তু এরকমটা নয়। মানে কেউ র্যাম্বোকে মারতে মিস্টার সাক্সেনার বাড়ি গিয়েছিল আর মিস্টার সাক্সেনা তাকে দেখে ফেলাতে সে মিস্টার সাক্সেনাকেও মেরে ফেলল। অসাধারণ। ইয়নার, এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি র্যাম্বোর বান্ধবী অর্থাৎ ওনার গার্লফ্রেন্ডকে কাঠগড়ায় ডাকতে চাইবো, আফরিন দেবীকে। আফরিন দেবী, আপনি র্যাম্বোকে ভালোবাসতেন আর ওকে বিয়ে করতে চাইছিলেন। হ্যাঁ স্যার। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিবাহটা সম্পন্ন হয়নি, কেননা র্যাম্বো আপনাকে বিয়ে করতে চাইতো না। ওর চরিত্রে সমস্যা ছিল, প্লেবয় ছিল একজন, ও এক একদিন এক একজন মহিলার সঙ্গে, যে কারণে আপনি দুবার আত্মহত্যা করার চেষ্টা করেন। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? হ্যাঁ, তার মানে তো এটা নয় যে আমি র্যাম্বোকে মেরেছি। অফকোর্স করেনি ইওর অনার। মিস্টার পাঠক, এরকম সুন্দরী একজন মহিলাকে আপনার কোন দিক থেকে জোকার বলে মনে হচ্ছে? না, আমি কখন বললাম যে আফরিনকে দেখে আমার জোকার বলে মনে হয়? আমি তো এরকম বলিনি। ইয়নার, আমি আফরিনের ভাই সঈদকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। সঈদ বাবু, কি কাজ করেন আপনি? কি ব্যবসা রয়েছে আপনার? স্যার, পেটের দায়ে যা কাজ পাই সেটাই করে ফেলি। পেটের তাগিদে যাই পান উনি তাই করে থাকেন ইয়নার। আমি স্পষ্ট করে বলছি, এই শহীদবাবু সার্কাসে খেলা দেখিয়ে থাকেন ইয়নার, ঠিক যেরকম আমার মক্কেল খেলা দেখায়, ঠিক যেরকম ভাবে র্যাম্বো খেলা দেখাতো, জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়া, এরকম অনেক ভয়ানক খেলা, যার মধ্যে একটা দূর থেকে ছুরি চালিয়ে লক্ষ্য ভেদ করা রয়েছে ইয়নার। তুমি এটা এখন বলো আমাদের শহীদবাবু যে সেই দিন পলকের ওই পার্টিতে তুমি কেন গিয়েছিলে? আমি কোনো বার্থডে পার্টিতে যাইনি স্যার। জাননি আপনি সেদিনকে? না, আমি যাইনি। রিওনার, আমার কাছে এখানে একটা সিডি রয়েছে, আপনি যদি অনুমতি দেন তো চালাবো। অনুমতি দিলাম। এই সর্দার বাবু যিনি রয়েছেন তিনি কে? কেই নেই, আপনিই তো। সাইলেন্স ইন দ্য কোর্ট। ইয়নার, শহীদবাবুই এখানে রয়েছেন সর্দারের পোশাক আশাকে। উনি ভেবেছিলেন যে সর্দারের এই পোশাকে ওনাকে কেউ চিনতে পারবেন না, কিন্তু র্যাম্বোর মোবাইল ফোনে ওনার আর আফরিনের ছবি দেখে আমি এটা বুঝতে পেরে গিয়েছিলাম যে সর্দারের এই বেশভূষায় উনিই ছিলেন ওখানে, ইনিই গিয়েছিলেন র্যাম্বোকে সেখানে হত্যা করতে। আপনি গিয়েছিলেন কিনা কি বলেন আপনি? ইওর অনার, আপনার কি এই লোকটিকে 4 ফিটের মনে হচ্ছে? কেননা আমরা সবাই জানি যে মার্ডারার যে ব্যক্তি তার হাইট 4 ফিটের আশেপাশে, আর আমার মনে হচ্ছে যে সঈদের হাইট অন্তত 6 ফুট তো হবেই। তো এখন এই 4 ফিট আর 2 ফিটের যে ব্যবধানটা রয়েছে এটা কিভাবে বের করব? একটা কাজ করা যাক, ইন্সপেক্টর দাওয়েকে বলা যাক। দাওয়ে বাবু, একটু আমি চাইবো যে ওনার এই হাঁটুটা আপনি একটু চেক করুন।
হ্যাঁ, তো দেখুন এবার আপনি ওনার হাঁটু দুটো। এরকমটা আপনার মনে হচ্ছে না যে উনি হাঁটুর ওপর ভর দিয়ে চলাফেরা করেন আজকাল? নেমে এলেন না, সোজা 6 ফিটের মানুষটা 4 ফিটে। হ্যাঁ, তো এবার শহীদবাবু, এই লুকোনোর মতো আর কিছু নেই এখানে। আর যতদূর পর্যন্ত আপনার ফোনের তালিকা, যেটার প্রশ্ন উঠছে সেটা মহামান্য বিচারকের টেবিলের ওপর রাখা রয়েছে। আর যে কথাটা আপনার আর র্যাম্বোর মধ্যে হয়েছিল সেটারও টেপস ওখানে রাখা রয়েছে। এবার যদি আপনি চান তো দোষ স্বীকার করুন, না হলে আমি আগে বলছি। আমি বলছি, একজন ভাইয়ের জীবনে তার বোনই সবকিছু হয়। আমি আফরিনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে র্যাম্বোর চরিত্র মোটেই ভালো নয়, 1 নম্বরের রংবাজ আর 420 ছেলে। কিন্তু ও এমনভাবে তাকায় যেন ভালোবাসা ছাড়া কিছুই জানে না। ও আমার একটা কথাও শুনতো না। র্যাম্বোকে আমি অনেকবার বলেছি স্বভাব পাল্টাতে আর আফরিনকে বিয়ে করতে, কিন্তু ও আমার কথা শোনেনি। আর আমার বোন ওর প্রেমে প্রাণ দিতেও প্রস্তুত ছিল। প্রাণ তো দিতেই হতো, তাহলে আমার বোনের কেন, ওই জানোয়ার র্যাম্বোর কেন নয়? আমি র্যাম্বোকে মেরে ফেলবো ঠিক করলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আর ওই দিন সঠিক সময় পেয়েও গেলাম, যখন র্যাম্বো রোহনের সাথে দেখা করল। আমার বোনের জীবনের সমস্ত ময়লা পরিষ্কার করার এটাই সবচেয়ে বড় সুযোগ ছিল। আর আমি ভাবলাম, ঠিক যখন র্যাম্বো সাক্সেনার সিন্দুক ভাঙবে তখন আমি ওকে মেরে ফেলবো, আর এমন সিন ক্রিয়েট করব যেন মনে হয় র্যাম্বো চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর তাতে কেউ মেরে দিয়েছে। কিন্তু পার্টি শুরু হবার পরেই সব প্ল্যান নষ্ট হয়ে গেল। কিন্তু আমিও র্যাম্বোকে মারবো শপথ নিয়েছিলাম। সার্কাসে খেলা দেখানোর সময় আমি হাঁটুতে ভর দিয়ে হাঁটতাম, আর সেই জন্য এই কাজটা আমার কাছে আরো সহজ হয়ে গেল। আর ওই জানোয়ারটাকে শেষ করে আমি আমার বোনের জীবন বাঁচিয়েছি। আমি বুঝতে পারছি যে আপনি যে কাজগুলো করেছেন আপনার বোনের জন্য, আপনার মনে যে স্নেহ, যে ভালোবাসা রয়েছে সেই কারণে করেছেন। কিন্তু যে পথটা আপনি বেছেছেন দুর্ভাগ্যবশত সেটা ভুল ছিল। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শহীদ আসল অপরাধী। সেই জন্য আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর চন্দুকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. মিস দীক্ষিত, আপনাকে এগিয়ে দেবো কোথাও? আরে না না, থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার পাঠক, আপনার মক্কেল তো অনেকগুলো গল্প বানিয়েছিল জোকার হওয়ার। এর মধ্যে সত্যি গল্প কোনটা আপনি নিশ্চয়ই জানেন, রাইট? দেখুন মিস দীক্ষিত, একদিনেই কেউ জোকার হয়ে যায় না। চন্দু যতগুলো গল্প বলেছে সবকটা সত্যি, আর এটাও সত্যি যে সত্যিকে কেউ আটকাতে পারে না। কি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.